নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024 লোকসভা নির্বাচনের প্রথম ধাপ হওয়ার পরেই একটা জিনিস আমরা পরিষ্কার দেখছি, সেটা হচ্ছে এই রাজ্যে অন্যান্য যারা প্রার্থী দাঁড়িয়েছে না তৃণমূলের হয়ে, তাদের মধ্যে একটা প্যালপিটেশন কাজ করছে কি হবে। কারণ এই যে 3টে ভোট হয়ে গেল, মানে প্রথম দফায় 3টে লোকসভায়, এতে মোটামুটি বাংলার মানুষ বুঝে গেছে, কে কি বলছে তাতে যাচ্ছে না, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে কি হতে চলেছে। আর সেটাই কিন্তু চাপে ফেলে দিয়েছে তৃণমূলকে। তাই তৃণমূলের বিভিন্ন সিট যেগুলোকে তারা কনফার্ম ভেবেছিল, সেখানে কিন্তু তাদের চিন্তা বাড়ছে। তাই আমরা দেখলাম কীর্তি আজাদ যেন দিলীপ ঘোষের ভয়ে বেলাগাম হয়ে গেছে। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের বেশ ইন্টারেস্টিং রুদ্রবার্তা। আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বিজেপিকে নাকি হারিয়ে দেবে, মানে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গিয়ে আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। ছক তাদের ঠিক ছিল, কিন্তু ছক ওলট পালট হয়ে গেছে। বেশ কটা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করেছিল, আর সেগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে বর্ধমান দুর্গাপুর। কারণ বর্ধমান দুর্গাপুরে এস আলুওয়ালিয়া তাকে দাঁড় করানো হয়েছিল, তার বিরুদ্ধে একদম ঠিক বাইরে থেকে তুলে নিয়ে আসা হয়েছিল বিহারের সেই বিখ্যাত প্রাক্তন ক্রিকেট প্লেয়ার কীর্তি আজাদকে, যিনি আবার বিজেপির ঘরেরই একজন ছিলেন। তো বিজেপির লোকগুলোকে দিয়ে বিজেপিকে হারানোর চিন্তা করা মমতা ব্যানার্জি বহিরাগতকে নিয়ে এসে বাংলার বুকে হারানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত স্বপ্ন আশায় জল ঢেলে দিয়ে বিজেপির সিদ্ধান্ত নিল যে দিলীপ ঘোষকে দাঁড় করিয়ে দেওয়া হবে বর্ধমান দুর্গাপুরে। এবং বর্ধমান দুর্গাপুরে যেই মুহূর্তে দিলীপ ঘোষকে দেওয়া হলো, তখনই কিন্তু আমি আপনাদের বলেছিলাম খেলা জমে গেছে। কারণ দিলীপ ঘোষ কিন্তু অন্য ধাতুতে তৈরি। মরুভূমির মাটিতে যদি ফসল ফলানোর জন্য কাউকে দরকার হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে দিলীপ ঘোষ, কারণ অক্লান্ত পরিশ্রম করে দাঁড় করিয়ে দেবে। সেই দিলীপ ঘোষকে দাঁড় করিয়ে দিয়ে কিন্তু মোটামুটি প্রথম ধাপেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল। কারণ দিলীপ ঘোষ মানেই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নিয়ে এই রাজ্যে তৃণমূলের একটা বেশ কীরকম একটা ছিল, মানে এই গোপনে একটুখানি গুলিয়ে গালিয়ে দেওয়া বিজেপিকে। দেখো দিলীপ ঘোষকে কীরকম ব্রাত্য করে দিল, দিলীপ ঘোষকে পদ থেকে সরিয়ে দিল। মানে দিলীপ ঘোষের যত না চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা তৃণমূলে ছিল। এই যেন সেই বিখ্যাত উক্তি আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তো সেই রকম অবস্থা। দিলীপ ঘোষকে নিয়ে এত চিন্তায় থাকা তৃণমূল আবার দিলীপ ঘোষকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেছে। কারণ তারা সবাই জানে দিলীপ ঘোষের হয়ে একটু স্তুতিগান করে বিজেপিকে ভাঙার চেষ্টা করলেও দিলীপ ঘোষকে কিন্তু টলানো যাবে না। কারণ আদর্শে এক জায়গায় থাকা দিলীপ ঘোষকে এদিক ওদিক করা যাবে না। তাই আবার শুরু হয়ে গেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে বলা, দিলীপ ঘোষের প্রত্যেকটা বক্তব্যকে নিয়ে তুলোধনা করা, তার বিরুদ্ধে এফআইআর করতে যাওয়া, অমুক তমুক হ্যান ত্যান সব হয়েছে। তাতেও দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষের মতো জায়গাতেই রয়েছে। কীর্তি আজাদ খুব সুন্দর এসেছিল, এসে বেশ হেসে হেসে দাঁড়িয়ে পোজ দিয়ে বেশ এগোচ্ছিল, বেশ মানে একটা বেশ জায়গা ছিল যে আমি এবার জিতে নেব। ক্রিকেটে কি করেছি না করেছি, কিন্তু বাংলার বুকে আমি বিজেপিকে হারিয়ে দেব, আর মোদির বিরুদ্ধে বলে দিচ্ছে। মানে এই কীর্তি আজাদের এতটাই বেশি এসে গেছিল মনের মধ্যে যে আমি সব পারি। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভেবে নিয়েছিলেন যে এস আলুওয়ালার বিরুদ্ধে দাঁড় করাবো, এখানে একটা সেন্টিমেন্ট গ্রো করাবো, এও বয়স্ক ও বয়স্ক, তাহলে কি হবে, ব্যাস সব কিছু জল ঢেলে দিয়ে ওখানে দিলীপ ঘোষ। তাই কীর্তি আজাদ মোটামুটি বুঝে গেছে যে না, খুব টাফ লড়াই। এতদিন পর্যন্ত আমরা ভেবেছিলাম এস আলুওয়ালিয়ার সঙ্গে লড়বো, কিন্তু দেখা গেল দিলীপ ঘোষ। তাই দিলীপ ঘোষ সম্বন্ধে কিন্তু কটূক্তি করা একটুও কমছে না। মহিষাসুর, রাবণ সব বলছে দিলীপ ঘোষকে। তার একটা বক্তব্য এমন, যে বক্তব্যটা আমি দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তার সত্যতা আমি জানি না। তার বক্তব্যের মধ্যে যেটা রয়েছে দেখছি আজ তক বাংলা বলে একটা পোর্টালে, মানে নিউজ পোর্টাল বলুন বা যাই বলুন, তাতে দেখলাম রয়েছে, এবং সেখানে দেখলাম ভিডিওটা রয়েছে। আমি ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব শেয়ার হয়েছে, তাই আমি আপনাদের দেখাচ্ছি একটা জনসভায় গিয়ে তিনি ঠিক কিভাবে বলছেন সবাইকে, শুনুন। हम लोग के पास भी एक आया है महिषासुर रावण, आया कि नहीं आया रावण, मालूम है कौन है रावण? वो तो दिल्ली में बैठल है, एक मिदनापुर से जो आया है ट्रांसपोर्ट। শুনলেন দুর্বুর্বক। এই বুর্বক এই কথাটা বলছেন কেন? যদিও জানি বুর্বক কথাটার মানে হচ্ছে বোকা, নির্বুদ্ধি, কিন্তু এই শব্দটা কেন ইউজ করবে?
বাংলার বুকে দাঁড়িয়ে বিহার থেকে আসা একজন বলবে বুড়বাক আমাদের, ভাবা যায়? জানি না এটা নিয়ে বাংলা পক্ষ বলে কি বলবেন। বাংলা পক্ষ, ইংরাজি পক্ষ, হিন্দি পক্ষ বলা নাকি পক্ষ আছে, তাদের এবার হাতে লাগছে কিনা। তবে তারা তৃণমূল পক্ষ তো, তাই তাদের মনে হচ্ছে লাগবে না। আসলে বাংলার এই সমস্ত তৃণমূল করা লোকেরাও জানে যে মহিষাসুর বা রাবণ বলবো আমি দিলীপ ঘোষকে, এটা কিন্তু তারা কল্পনা করেননি। তাই তারা অন্য কিছু বলেছেন, কিন্তু দেখা গেল দিলীপ ঘোষের বিরুদ্ধে তার ক্ষোভ, কারণ দিলীপ ঘোষ তার সামনে এসে গেছে, মেদিনীপুর থেকে প্যাক করে তাকে পাঠিয়ে দিয়েছে। আরে বাংলার বুকে বাংলার একজন জনপ্রিয় নায়ক মানে নেতা, তিনি এইখানে দাঁড়াবেন না ওখানে দাঁড়াবেন সেটা নিয়ে তাকে বল প্যাক করে পাঠিয়ে দিয়েছো। আরে আপনি কোথা থেকে এসছেন? থাকতেন তো বিহারে, বিহার থেকে এখানে এসে কি করতে এসছেন? লজ্জা ফজ্জা নেই? এই লোকসভার এই পশ্চিমবঙ্গের আপনি বাসিন্দা, ডায়ালগ মারছেন, প্যাক করে নিয়ে এসছে। বাংলার জনগণ মানে বর্ধমান দুর্গাপুরের জনগণ, আমি জানি না আপনারা কি ভাবছেন, কিন্তু বেওকুফ বলে দিয়েছে আপনাদের। দূর বেওকুফ। বাংলার মানুষ বা যারা ভোটার তারা কি করে জানবে? ওই সভায় যারা উপস্থিত ছিল তারা জানবে কি করে যে মহিষাসুর রাবণ বলছে কাকে? না দিলীপ ঘোষকে, যে কিনা এই বাংলারই একজন ভূমিপুত্র, বাংলা সবকিছুতে সে বাংলার মধ্যে আছে, যে বাংলা ছাড়া কিছু বোঝেও না, বাংলা ছাড়া কিছু বলেও না, সব সময় তার মুখের মধ্যে কথার মধ্যে বাঙালিত্ব আছে। সেই বাংলার দিলীপ ঘোষকে বলছে মহিষাসুর রাবণ। এত এর অধ্যত্ত। আসলে কীর্তি আজাদ বুঝে গেছে যে ব্যাটিং করে কিছু হবে না। ওদিকে দিলীপ ঘোষ কিন্তু আবার রামনবমীর মিছিলে লাঠিও ভেজে দিয়েছে। দেখুন, দেখলেন দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষের মতোই রয়েছেন, শুরু থেকেই একদম বেশ চার্জড। তার সঙ্গে সঙ্গে পুরো বর্ধমান দুর্গাপুরে যত বিজেপি কর্মী আছে তারা সবাই চার্জ। এবং শুধু তাই নয়, বর্ধমান দুর্গাপুরের সাধারণ ভোটাররাও কিন্তু দিলীপ ঘোষের সান্নিধ্য পেতে চাইছে, কারণ জানে তারা এই মানুষটা আর যাই হোক জিতলে এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, সেটা করবে না, কারণ তার তো কিছু জায়গা নেই, সে ওখানেই আসবে, সে ওখানেই থাকবে। মানুষটা না করেছে বিয়ে, না করেছে সংসার, তার ওখানেই আসবে, অর্থাৎ সে ওখানে থেকে কাজ করবে। তাই দিলীপ ঘোষের উপর ভরসা আছে বর্ধমান দুর্গাপুর মানুষের। আর এটা দেখেই কিন্তু ভয় পাচ্ছে কীর্তি আজাদ। তাই বেলাগাম হয়ে বাংলার ভোটারদের মানে ওই বর্ধমান দুর্গাপুরের ভোটারদেরই বলছেন দূর বুড়বাক কাহিকা। আবারও কেউ বলবেন বুড়বাক মানে তো বোকা, চুতিয়া মানেও বোকা। তা বলে কেউ যদি বলে চুতিয়া, ভালো লাগবে শুনতে? অর্থাৎ কোন কথা কোথায় বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা নিয়ে কিন্তু চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিতে শালা বলে ফেলেন, তারপর বলেন সরি এটা বলা আমার উচিত হয়নি, ফাউল ল্যাঙ্গুয়েজ। আবার আরও খারাপ কথা বলেন। এবার শেষে দেখছি তো গতকাল থেকে দেখছি একটা আরেকটা ট্রেন্ড চলছে, যেটা মুখে আনা যাবে না সেটাও বলে দিয়েছেন, শোনা যাচ্ছে। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। এই বেলাগাম কথাবার্তা বলা বন্ধ করতে হবে, কারণ হারবে নিশ্চিত, কীর্তি আজাদও হারবে। তাই হারবে, কিন্তু তার আগে বাংলার জনগণকে বেওকুফ এ বলা বন্ধ করতে হবে। कीर्ति आजाद ये बंगाल है, तुम्हारा बिहार नहीं। जो तुम बंगाली को बेवकूफ समझो, बेवकूफ बंगाली नहीं है, बेवकूफ तुम हो, बेवकूफ तुम हो। इसलिए बंगाल में तुम खड़े होकर सोच रहे हो कि तुम जीत जाओगे। नहीं, बंगाल में तुम दिलीप घोष को बोलोगे कि महिषासुर रावण, नहीं, बंगाल ये बर्दाश्त नहीं करेंगे। सोचो फिर बोलो। এই কীর্তি আজাদের মতো লোকেদের দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন খুব সোজা জিতে যাবেন, কিন্তু এটা দিলীপ ঘোষকে হারানো খুব টাফ। এক তো মোদি ঝড়ে এইসব কীর্তি আজাদ কোথায় হারিয়ে যায় কোনো ঠিক নেই, তাও মোদি ঝড় উঠতে হবে না, শুধু দিলীপ ঘোষের ঝড়েতেই এই কীর্তি আজাদ হাওয়া হয়ে যাবে। তাই কীর্তি আজাদ বেলাগাম হয়ে যাচ্ছে, যেটা আমার মনে হলো। এবার আপনি বলুন পুরো প্রতিবেদনটা দেখে আপনার কি মনে হলো? আমি কোথাও কি ভুল বলেছি? সাহস কি করে হয় বাংলার বুকে দাঁড়িয়ে? বুড়বাক বলবে তৃণমূলই করুক সে, তবে বুড়বাক বলবে এত সাহস কি করে হয়? তাদের কোথায় ভুল ছিল জানতে হবে, বুঝতে হবে।
আবারও বলছি, এই ভিডিও যদি সত্যতা থাকে তাহলে কিন্তু বেকুব কথাটা বলা ঠিক হয়নি। কারণ আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ, আপনার রাজ্যে কোন ল্যাঙ্গুয়েজ কী আছে, আমার ল্যাঙ্গুয়েজ কী আছে, সেটার মধ্যে তফাৎ আছে। আমার ল্যাঙ্গুয়েজ আমি আপনার রাজ্যে গিয়ে বললে মারও খেয়ে যেতে পারি। কারণ আমরা সকালবেলা উঠে ঝাড়ু দিই, সেটাকে গোদা বাংলায় বলে অন্য কিছু, সেটাই যদি বিহারে গিয়ে আমি বলি না, আমাকে পিটবে ধরে। ভাষা এমনই, অথচ সোজা ভাষা। আপনি বেকুব বলবেন বাংলা জনগণকে, মানা যাবে না। ভাববেন আমার কথা, আমি যেগুলো বললাম ভুল না ঠিক। আর দিলীপ ঘোষ যে জিতছেই, এটা কি আপনার মনে হয় না? যদি মনে হয় হ্যাঁ, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি মনে হয় না, তাহলে কিচ্ছু করবেন না। আর এতটা দেখার পরে যদি মনে হয় এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারবেন, তবেই সাবস্ক্রাইব করবেন। কারণ মনে রাখবেন, এখানে সবার আগে আমার কাছে দেশ, তারপর সনাতন ধর্ম। দেশ বাঁচাতে গেলে, সনাতন ধর্ম বাঁচাতে গেলে যা করতে হয় আমি তাই করি, তার বাইরে আমি কিচ্ছু নেই। আমার ধর্ম যদি না থাকে, এই দেশে সেকুলারিজম কিচ্ছু থাকবে না। পাশের দেশ পাকিস্তান, বাংলাদেশ, দুটো দেশ পাশাপাশি দেখছেন, এক জায়গায় বাংলা ভাষা বলা হয় কিন্তু ইসলামিক কান্ট্রি, সেখানে কিন্তু কোনো সেকুলারিজমের গল্প নেই। ভাববেন আমি কি বললাম, ভাববেন। এই রকমই কথা এখানে চলে। তারপরে যদি বোঝেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়, তারপরেই সাবস্ক্রাইব করবেন, তার আগে করবেন না। এবং সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। ভালো করে খেয়াল করবেন পরের রুদ্রবার্তাটা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।